আচ্ছা, আমরা এখন পড়বো হলো পেজ নাম্বার কত 39 আর তোমাদের বইয়ের 211 নম্বর পেজ। আমরা পড়বো হলো এখানে অ্যানিরিজম। অ্যানিরিজম বলতে বোঝায় হলো যে আমাদের যেই আর্টারি হোক, ভেসেল হোক বা ভেইন হোক, যেটাই হোক না কেন, এই আর্টারি বা ভেইনের যে ওয়াল, আই মিন লাইনিং ওয়াল, এই লাইনিং ওয়ালটা যখন দুর্বল হয়ে যায় অথবা তোমার মানে উইক হয়ে যায়, তখন অ্যানিরিজমটা হয়। অ্যানিরিজমটা তার মানে মেইন প্রবলেম কি? ভেসেল লাইনিং ওয়াল। এটা কিরকম হয়, দেখতে কেমন লাগে? দেখতে অনেকটা এরকম একটু দেখা দিই আমি। এই যে দেখো, নর্মাল আর্টারি হওয়ার কথা এরকম ফোলা থাকবে না, তাই না? এটা একটা, ধরো বেলুন, একটা একটা বেলুন, বেলুনের ভিতরে তুমি বেলুন যদি ফুলানোর আগে তুমি যদি বেলুনের মাথায় যদি তুমি অথবা মাঝখানে যদি তুমি ধরে রাখো, বেলুনটা দুই সাইডে ফুলবে। এক সাইডে যে সাইডে হাওয়া দিচ্ছে ওদিকে ফুলবে, আর যেদিকে ধরে রাখছে তার পরের অংশ, যে অংশটুকু খালি থাকবে অতটুকু অংশ ফুলবে, আর মাঝখানের অংশটুকু চাপা থাকবে। ঠিক একই রকম ভাবে আমাদের এই আর্টারির যে সাধারণত আর্টারিটা এই বা ভেসেলটা এরকম থাকে, কিন্তু এর কোথাও যদি ভেসেলের কোথাও যদি লাইনিং এ কোনো উইক থাকে বা দুর্বল থাকে, তো ওই জায়গাটা এরকম বেলুনের মতো আলাদা ফুলে যায়। এটাই মূলত অ্যানিউরিজম। এখন এটা এটার একটা প্রবলেম কি? অ্যানিউরিজমের প্রবলেমটা হলো এই লাইনিং ওয়াল যেহেতু অনেক উইক বা অনেক দুর্বল থাকে বা অনেক খুবই হালকা থাকে, এই ভেসেলের লাইনিং ওই জায়গাটা তখন এরকম ফুলে ফুলে এক পর্যায়ে রাপচার হয়ে ম্যাসিভ ব্লিডিং হয়, ম্যাসিভ। এবং এটা খুবই, পেশেন্ট মারা যাওয়ার চান্স অনেক হাই থাকে এই ব্লিডিং গুলাতে। কারণ আর্টারিয়াল ব্লিডিং মানে ম্যাসিভ লেভেলের ব্লিডিং। তো বিভিন্ন জায়গায় এই অ্যানিউরিজমটা হয়। কোনোটা হয় হলো তোমার থোরাক্সের ভিতরে, তখন এটা থোরাসিক অ্যানিউরিজম বলে। কোনোটা হয় অ্যাবডোমিনাল এরিয়াতে, ওটাকে অ্যাবডোমিনাল অ্যানিউরিজম বলে, এরকম আরকি, হ্যাঁ? এগুলোর মানে যেটা যেই জায়গায় ওটা ওই এরিয়ার উপরে ভিত্তি করে নামকরণ করা হয়েছে। তো আমরা এটাই দেখবো যে অ্যানিউরিজম formed by dilation of blood vessel। কেন হয় তাহলে? Dilation of blood vessel, dilate হয়ে যায়। It could be caused by congenital weakness and strengthening of an artery wall। সাধারণত এটা জন্মগতভাবে যদি আর্টারির ওয়াল দুর্বল থাকে তখন এটা হতে পারে। ক্লাসিফিকেশন ফিউসিফর্ম, মানে এই শেপ অনুযায়ী এই বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়েছে। তবে আম, এগুলার থেকে এই সুডো অ্যানিউরিজমটা বেশি আসে। ফিউসিফর্ম বা স্পেন্ডেল শেপ। স্পেন্ডেল শেপ বলতে বোঝায় তোমার এই যে এইগুলা, এই যে এরকম ভেসিকুলার আউট পাউচিং অন ওয়ান সাইড। এই যে এরকম এক সাইড দিয়ে তোমার আউট পাউচ, মানে এক সাইড দিয়ে বের হয়ে যাইতেছে, এটা হলো আউট পাউচিং বা স্যাকুলার। এই মোট কথা অ্যানিউরিজম যেই টাইপেরই হোক না কেন, এটা রাপচার হয়ে গেলে প্রবলেমটা হয় তখন। তো ম্যাসিভ লেভেলের ব্লিডিং হয় এবং পেশেন্ট মারা যায়। তারপরে আসি হইলো সুডো অ্যানিউরিজম বা ডিসেক্টিং সুডো অ্যানিউরিজম। সেপারেশন অফ আর্টারি ওয়াল উইথ এ ক্যাভিটি দ্যাট ফিলস উইথ ব্লাড। এই যে এইটা না, এই যে দেখো আর্টারিয়াল ওয়াল, হ্যাঁ, এই যে না, এটাই বলতেছিলাম। আর্টারিয়াল তিনটা, একটা হলো টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টিমা, আর একটা হলো টিউনিকা মিডিয়া। মিডিয়া মানে মিডল, আর এক্সটার্না মানে বাইরের সাইড, আর একদম ইনার সাইড হলো ইন্টিমা। এই তিনটা ইয়াতে একটা লেয়ার তৈরি হয়। ধরো এর কোনোটা যদি, একটা লেয়ার যদি উইক হয়, তখনই এই এই জায়গাটা আউট পাউচ ঘটে, আই মিন এরকম এরকম ভাবে একটা লেয়ার আলাদাভাবে বের হয়ে আসার চেষ্টা করে। এটাই হলো অ্যানিউরিজম। যদি বাইরেরটা হয় একই রকম হইতে পারে, ভিতরেরটা হইলেও হইতে পারে, তিন নাম্বারটা হইলেও মানে ইন্টারনাল ইয়া হইলেও হইতে পারে। মানে নিয়ম অনুযায়ী তিনটার লাইনিং ওয়ালটা মানে নিয়ম অনুযায়ী থাকা কথা, কিন্তু কোনোটা একটা যদি উইক হয়ে যায় তখনই এই অ্যানিউরিজম হওয়ার চান্স হয়, এই অ্যানিউরিজম হওয়ার চান্স হয়। ঠিক আছে? A dissecting pseudo separation of arteriole with a cavity that fills with blood। এটা এটা বেশি আসে, হ্যাঁ? এবং এই আরেকটা জিনিস হলো যে আরেকটা ৪ নাম্বার, সরি, এরপরে আসলে কজ। কজ হলো কি আর্টারিওস্ক্লেরোসিস। আর্টারিওস্ক্লেরোসিস মানে কি যে বলতে পারো? একজমা হন।
আর্টেরিওস্ক্লেরোসিস মানে কি ফ্যাট জমা হওয়া নাকি অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ফ্যাট জমা হওয়া কোনটা? অ্যাথেরোস্ক্লেরোসিস মানে পেনশন। আর ব্ল্যাক জমে তো আর্টারিয়াতে তো আর্টেরিওস্ক্লেরোসিস ব্ল্যাকই জমে। কার কি মনে হয়? ভাইয়া আর্টারিয়াতেই হচ্ছে ফ্যাট জমে আর অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে ন্যারো হয়ে যায়। ন্যারোয়িং এন্ড হার্ডেনিং, তাই না? হুম। জি সাদিয়া। জি ভাইয়া, উল্টা জি। আর্টেরিওস্ক্লেরোসিস মানে ফ্যাট ডিপোজিট হয়, হ্যাঁ, আর আর্টেরিওস্ক্লেরোসিস মিন্স হার্ডেনিং এন্ড টাইটেনিং অফ দ্য আর্টারি। যাই হোক, এটার কারণে হতে পারে। তারপরে সিফিলিস, আর সিফিলিসের একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা এটা আসে, হ্যাঁ, সিফিলিসের বিষয় আসে। এই সিফিলিস যেহেতু এটা এসটিডি আমরা জানি, এই সিফিলিসের জন্য কিন্তু অ্যানেউরিজম হয়। এবং এটা কোন ধরনের সিফিলিস হয় জানো? টারশিয়ারি সিফিলিস। আই রিপিট, দেখো, সিফিলিস ৩ প্রকার। একটা হলো প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। টারশিয়ারি সিফিলিসটা সাধারণত ১-২ বছর সিফিলিস হওয়ার পরে ট্রিটমেন্ট যদি না করে, এটা প্রায় ৮-১০ বছর পরে গিয়ে টারশিয়ারি সিফিলিসটা হয়, টারশিয়ারি সিফিলিস। সিফিলিসটাকে যদি ট্রিটমেন্টের আওতায় না আনা হয়, তখন এটা টারশিয়ারি সিফিলিসে তোমার এই কি বলে, টারশিয়ারি সিফিলিসে কার্ডিয়াক এবং নিউরোলজিক্যাল প্রবলেম হয়। কার্ডিয়াক প্রবলেম মূলত মানে ভেসেল প্রবলেমটাকে ইন্ডিকেট করতেছে এখানে। দাঁড়াও দেখে, এই যে দেখো, টারশিয়ারি সিফিলিস ক্যান লিড টু কার্ডিওভাস্কুলার এন্ড নিউরোলজিক্যাল সিম্পটমস রিজাল্টিং ইন অ্যানিউরিজম। খুবই ইম্পর্টেন্ট, এটা আসে টারশিয়ারি সিফিলিসে, এই লাইফ থ্রেটানিং প্রবলেমগুলো হয়। অ্যানিউরিজম হতে পারে, যেটা মাত্র পড়তে, স্ট্রোক হতে পারে, অ্যারিথমিয়া, সিজার্স, এই প্রবলেমগুলো হয় টারশিয়ারি সিফিলিসে। কখন হয় টারশিয়ারি সিফিলিস? যখন তোমার লং টাইম ধরে পেশেন্ট এই সিফিলিসের জীবাণুগুলা বহন করে, ট্রিটমেন্টের আওতায় না আসে, তখন এই প্রবলেমটা হয়। আমি আগে নাভিরা গ্রুপে চাকরি করতাম, তো এখানে একটা মেয়ে ছিল, অনেক মানে সুন্দর একটা মেয়ে ছিল, মানে ওইখানে ছিল না, মানে ইন্টারভিউ দিতে আসছিল। তো আমি কি একটা কারণে জানি ইয়েতে গেছিলাম, মানে ওদের নিচেই মেডিকেল সেন্টার ছিল। মেডিকেল সেন্টারে গেছিলাম, পরে ওই মানে তোমার আইআইটি রুমে আমি বসে ওই ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক আমার। পরে বলে যে এই মেয়েটা চিনে না, আমি বলি যে না, আমি দেখছি ইন্টারভিউতে আসছিল। বললো যে মেয়েটা সিফিলিস, ও যেতে পারবে না। এই হলো অবস্থা। যাই হোক, সাবধান আর কি, ফারহানা। মানে বললাম আর কি, সবাই সাবধান। আমি কি না, এই যে দেখো, খালি হ্যাঁ, পার্সোনাল আমরা ডিটেইলস। কি আমি করছি? তোমাকে বললাম যে ভালো থাকো আর কি, জগতের সকল প্রাণী সুখী হোক। তারপরে আসি হলো সিফিলিসের কথা তো বললাম। এরপর আসি হলো হাইপার টেনশন, মানে অত্যাধিক প্রেশার। আচ্ছা, হাইপার টেনশনে কেন এই এটা হইতে পারে, এটা আমি প্রায়ই পাইছি, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হাইপার টেনশন দিয়ে অ্যানুরিজম, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি কয়েকটা কোশ্চেনে পাইছি এটা। ফারানা পাইছো এটা, এই বিষয়টা? হাইপার টেনশনে জি কেন? ভাইয়া হ্যাঁ, এই অ্যানিরিজম, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল অ্যারোটিক অ্যানিরিজম, এই দুইটাই তো বিশেষ। হ্যাঁ, এই হাইপার টেনশনে কেন হয়? অত্যাধিক প্রেসার, ব্লাডের অত্যাধিক ফোর্স যখন এই লাইনিং এ, আই মিন আর্টারিয়াল ওয়াল, ভেসেল ওয়ালে যখন বারবার এরকম চাপ প্রয়োগ করে, তখন এই জায়গাগুলো ডিস্ট্রয় হয়, লাইনিং গুলা ডিস্ট্রয় হয়। ফর এক্সাম্পল, টিনের চাল থেকে পানি পড়তে পড়তে মাটি যেমন গর্ত হয়ে যায়, ঠিক একই রকম ব্লাডের প্রেসারে এই লাইনিং গুলা ড্যামেজ হয় হাই প্রেসারে। তখন এই যে তোমার এই এই জায়গাটা উইক হয়ে গিয়ে, লাইনিং গুলো উইক হয়ে গিয়ে, তখন অ্যানিউরিজমের সৃষ্টি করে। এই কারণে এটা আমি কয়েক জায়গায় পাইছি, কয়েকটা কোশ্চেনে পাইছি, একটা না। পাবা কিন্তু মনে হয়, আরে এইরকম তো বলছিল। তো আর এখানে টোটাল কি জানি, কই জানি, হাইপারটেনশন বলো। আরেকটা জিনিস এটা লিখে রাখো, লেখো, কাওয়াসাকি ডিজিজ। আরেকটা অ্যানিউরিজম হয় কাওয়াসাকি ডিজিজের কারণে। কাওয়াসাকি ডিজিজের কারণেও এই অ্যানিউরিজম হতে পারে, যেটাকে বলা হয় হলো করোনারি আর্টারি অ্যানিউরিজম। লিখে রাখো, যে ৪ নাম্বার দিয়ে লিখে রাখো, কাওয়াসাকি ডিজিজ করোনারি আর্টারি অ্যানিউরিজম হয়। জাস্ট এতটুকুই বলি, মনে রাখো, পরে বলে দিব। তো এই অ্যানিউরিজমের বিভিন্ন লোকেশন লোকেশন অনুযায়ী এর বিভিন্ন নাম। একটা হলো মাথায় হলে এই অ্যানিউরিজমটা, মাথায় হলে সেরেব্রাল অ্যানিউরিজম। থোরাক্স হলে থোরাসিক অ্যাবডোমিনাল
হইলে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানোরিজম এরকম আর কি। তো এবার আসে হলো থোরাসিক অ্যানোরিজমে কি হয়? হাইস্ট ইনসিডেন্স ইন মেন 50 to 70 years মে এফেক্ট অ্যাসেন্ডিং ট্রান্সভার অর ডিসেন্ডিং অ্যাওর্টা। ওকে, দেখো এই যে হার্ট থেকে যে ইয়েটা উঠছে, মানে অ্যাওর্টাটা উঠছে, এটাকে গ্রেট অ্যাওর্টা বলে। হ্যাঁ, এই তোমার এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা মানে হার্ট থেকে এই যে দেখো, এই যে হার্ট, এই যে এই অংশটা হলো হার্ট, হার্ট থেকে উঠে গেছে উপরের দিকে। ঠিক আছে, এই হার্ট থেকে উপরে উঠে গেছে, বডি দিকে যাইতেছে, এটা হলো অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এই থোরাসিক অ্যানেরিজম এই অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে হতে পারে। এটাকে বলা হয় ট্রান্সভার্স অ্যানেরিজম। এটা হলো ট্রান্সভার্স, ট্রান্সভার্সলি আছে না, ট্রান্সভার্স। আর এটা হলো ডিসেন্ডিং, ডিসেন্ডিং অ্যাওর্টা। যেই ইয়েটা তোমার কি বলে এটাকে ধরা করছে, যেই ট্রান্সভার অর ডিসেন্ডিং না? ট্রান্সভার্স, আমি বলি এইটা হলো ট্রান্সভার্স, এই অংশটা হলো ট্রান্সভার্স, মানে ভূমি সমান্তরাল যে লাইনটা হলো ট্রান্সভার্স। আর যেই লাইনটা নিচের থেকে, যেই অ্যাওর্টাটা নিচের থেকে উপরের দিকে যায় সেটা হলো অ্যাসেন্ডিং, মানে অ্যাসেন্ডিং মিন্স উপরের দিকে যাবে, শুরু করবে। আর ডিসেন্ডিং মিন্স নিমজ্জিত, মানে যেই ডিসেন্ডিং মিন্স লোয়ার এক্সট্রিমিটিসে যেই অ্যাওর্টাটা সাপ্লাই দেওয়া শুরু করে, এটা হলো ডিসেন্ডিং। তো এই অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং এবং ট্রান্সভার্স, এই তিনটা জায়গায় যে অ্যানেরিজমটা হলো থোরাসিক অ্যানেরিজমটা হয়, এই মানে এই অ্যাওর্টা গুলাতে থোরাসিক অ্যাওর্টিক অ্যানেরিজমটা বেশি হয়। তো এইখানে ধরো আর কি আছে, অ্যাওর্টিক ডিসেকশন, এই যে দেখো অ্যাসেন্ডিং অ্যানেরিজম, ডিসেন্ডিং, এটা হলো ডিসেন্ডিং, আর এটা হলো ট্রান্সভার্স, সরি অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স আর হলো ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং হলে এই যে দেখো এরকম ফুলে গেছে, এই যে এইখানেও দেখা যায় ফুলে গেছে জায়গাটা, দেখছো? এখানেও সেম। এটা হলো ডিসেন্ডিং, এই যে এটা হলো ডিসেন্ডিং, নিচের দিকে নামতেছে না, ডিসেন্ড মিন নিচের দিকে নামা। এই জায়গাটায় আর্টারিয়াল ওয়ালটা বড় হয়ে গেছে, কেন? কারণ এই ওয়ালটা উইক হয়ে গেছে, এই জন্য। এই আহ, দাঁড়াও, আচ্ছা এবার আসে হলো থোরাসিক অ্যাওর্টিক মানে থোরাসিক অ্যাওর্টিক অ্যানুরিজমে সিভিয়ার লেভেলে একটা পেইন হয়, কারণ এটা ব্লাড, দাঁড়াও একটু। আচ্ছা এবার আসলে ফাইন্ডিংস, ফাইন্ডিংস কি? ডিপ ডিপ ডিফিউজ চেস্ট পেইন। আচ্ছা এই চেস্ট পেইনটা কেমন, এটা একটু একটু ইম্পর্টেন্স আছে এই পেইনটা। ডিপ ডিফিউজ চেস্ট পেইন হয়, বাট পেইনটা হয় হলো রিপিং চেস্ট পেইন রেডিয়েটিং টু দি ব্যাক। লিখে রাখো, রিপিং চেস্ট পেইন। রিপিং মানে কি? রিপিং, রিপিং মানে হলো যে তোমার ছিঁড়ে ছিঁড়ে যাবে। চিনচিন ব্যথা। চিন চিন, চিন চিন ব্যথা না, বলা যায় ব্যথায় চিড়ে যাবে, চিনচিন ব্যথায় চিনচিন করবে না। এই পেনটা কিন্তু অ্যানজিনাতেও হয়। হ্যাঁ অ্যাঞ্জেনে তো হয়, রাইট। হ্যাঁ, রেডিয়েটিং টু রেডিয়েটিং টু দি ব্যাক। এত কইলে তো ভাইয়া ডাক্তারই হয়ে যেতে পারতো, হুদাই কি লেগে নার্সিং। তোমরা তো চিনবা না, সাবরিনা নামের একটা ইয়ে আছে, ওই আখিদের সুপারভাইজার, মেইন ফার্স্ট সুপারভাইজার। হে তো মানে পুরো অবাক, মানে তুমি জানো এই এই শাখাওয়াত ভাইয়ের কিন্তু পিজিতে ইয়েতে কি বলে বিজিবিতে চাকরি হয়েছে, ইয়ে আখি। তারপরে তোমার উনি পিজিতে জয়েন করছে যদিও, উনার বিজিবিতেও জব হয়েছে। উনার সাথে আমরা যে কজন আছি আর কি নার্স, ওইখানে আমরা প্রায় আলোচনা করি বিভিন্ন কোশ্চেন, এই রিলেটেড কোশ্চেন নিয়ে। বিশ্বাস করবা না, মানে 20টা কোশ্চেন পাইছে যেগুলো আলোচনা করছি আমরা। আমরা তো র্যান্ডমলি আলোচনা করতাম। 20টা কোশ্চেন পাইছে, আমি কোশ্চেন দেখে অবাক হয়ে গেছি। আমার মনে হয় আমার পরীক্ষা দেওয়া উচিত ছিল। ভাইয়া আপনি দিতেন। না আমি আসলে, আমি তো এতদিন অবহেলা করছি। আমি পিজি তারপরে যেগুলো আছে, যেগুলো মানে থিওরি রিলেটেড, মানে এই টাইপের রিলেটেড কোশ্চেন আসবে, ওগুলোতে অ্যাটেন্ড করবো। এই হলো ওপেন অবস্থা। করে দিয়ে ফেলছি। যাই হোক, তো রিপিং চেস্ট ভাইয়া এই পেইন। হ্যাঁ বাংলা গ্রামার এগুলো যে আসবে এগুলো
কিভাবে অ্যান্সার করবেন? সেই ইতিহাস একবার বিএনপির ইতিহাস আসবে, একবার আওয়ামী লীগের ইতিহাস আসবে। না ইতিহাস মিতিহাস আসলে পারবো না, এটা একদম সত্যি কথা বললাম, আমাদের হবে না। এইগুলাই কষ্ট ভাই, এর জন্যই না আমার এই যে সরকারি পরীক্ষাটা দিতেই মন চায় না। মেজাজটা এত খারাপ লাগে। কি আমার আর কথা করবো হচ্ছে বলো? এগুলা দিয়ে কি করে, এই রুগীর সেবা কি আমি এগুলা দিয়ে করবো? সেটাই। তারপরে দেখো, মানে রিপিং চেস্ট পেইন, মানে চিনচিন করে ব্যথা করে, রেডিয়েটিং, এবং এই ব্যথাটা পিছন দিকে, বডির পিছন দিকে ছড়ায় যায়। আরেকটা আরেকটা ইনফরমেশন লিখে, আচ্ছা এটা পরে বলতেছি। এটা হলো, এটা তো গেল। তো চেস্ট পেইনটা এরকম। এরপরে হোর্সনেস, শো শো শব্দ হয়, মানে ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ হয়, হ্যাঁ। তারপর ডিসফেজিয়া, এই ডিসফেজিয়া ক্ষুধামন্দ, সরি ডিসফেজিয়া মিন্স কি জানি, ডিসফেজিয়া হলো ক্ষুধামন্দ না নাকি, নাকি ব্যথা, গিলতে ব্যথা, গিলতে ব্যথা হয়, গিলতে ব্যথা হয় কেন? ডিসফেজিয়া, ডিফিকাল্টি সোয়ালোইং কেন হয়? কারণ এই যে দেখো, আমি দেখাইতেছি, এই যে রিপিক চেস্ট পেইন, এই যে অ্যাortic ডিসেকশন, হ্যাঁ, রেডিয়েটিং, এই যে দেখো, এই ব্লিডিংটা যখন, এই অ্যানুরিজমটা যখন এই সাইডে আসে না, এই ইয়েটা অনেকটা আমাদের এসোফেগাসের, মানে এই বড় হয়ে যায়, মানে আউট পাউচ হয়। এইটা তোমার আমাদের এসোফেগাসকে চাপ দেয়, এসোফেগাসের ওই অঞ্চলগুলোতে প্রেসার বাড়ায় দেয়, যার ফলে তোমার ডিফিকাল্টি সোয়ালোইং হয়, শ্বাসকষ্ট হতে পারে, প্যালোর হতে পারে, ডিসেন্ডিং নেক ভেইন। এরপর ভেরি ইম্পর্টেন্ট একটা সিমটম সাইন হলো এডেমা অফ হেড অ্যান্ড আর্মস, এইটা হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা সাইন এই থোরাসিক অ্যাortic অ্যানুরিজমের জন্য। ডায়াগনোসিস কি? অ্যাortography এবং এক্স-রে। বিশেষ করে তোমার আহ, এই তো এই ছিল। আর বলার ভাইয়া মতো কি? আজকে পড়াও না। আজকে বাদ দিব? হ্যাঁ, এই পর্যন্তই দেখি, হোল্ড করে রেখে দিই। তো একটু জাস্ট একটু বলে দেই। দেখো ম্যানেজমেন্ট দিয়ে শেষ করে দিই, অল্প একটু ম্যানেজমেন্ট। তো যেহেতু এই জায়গাটায় তোমার এই যে আউট পাউচ হয় না, আই মিন বাইরে, আউট পাউচ মানে হইলো ভিতর থেকে বাইর হয়ে আসে। অনেকের দেখবে, অনেক মেয়েদের চোখ বড় বড় হয়ে মনে যে বের হয়ে আসবে চোখের কোটর থেকে, ও কি কোটর থেকে, এটাকে বলা হয় মানে আউট পাউচ টাইপের, হ্যাঁ, মানে ভিতর থেকে লাগে যে বের হয়ে আসবে, এটা হলো আউট পাউচ। তো এই যে দেখো, এই যে অ্যানুরিজম গুলা যে এরকম অ্যাবনর্মালি ইয়ে হয়ে আছে, এটাকে আলাদাভাবে আলাদা একটা লেয়ার দিয়ে আটকে রাখা, এটাকে গ্রাফটিং বলে, অ্যানুরিজম গ্রাফটিং, হ্যাঁ। তো এটা করা হয় টেফলন আর ড্যাক্ট্রন গ্রাফট। তো এগুলা মানে এই যে দেখো, এই যে আর্টারিয়াল ওয়াল ইয়ে হয়ে আছে, উইক হয়ে আর বের হয়ে গেছে। তো এটাকে চাপ দিয়ে তোমার এই আলাদা গ্রাফট দিয়ে ইয়ে করে দেওয়া হয়, যাতে লাইনিং গুলা না ছিঁড়ে যায়, ওয়াল গুলা যাতে না ছিঁড়ে, ভেসেলের ওয়াল গুলা যাতে না ছিঁড়ে যায়। এটা হলো টেফলন গ্রাফট। এভাবে আসলে প্রোটেক্ট করা হয়। রিসেকশন অফ অ্যানেরিজম অ্যান্ড রিপ্লেসমেন্ট উইথ এ টেফলন অর ড্যাক্ট্রন গ্রাফট পারফর্মড আন্ডার ইসিসি। একদম সিমিলার, এবং কেয়ার হলো অনেকটা সিমিলার টু তোমার কি বলে, এই সিএবিজি। এবং আরেকটা জিনিস হলো যে এই ইয়েতে থোরাসিক অ্যানোরিজমের মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসার্ন হলো সোয়ালোয়িং অ্যাবিলিটি, মানে এদের যে ডিফিকাল্টি সোয়ালোয়িং হয়, এই যে আফটার থোরাসিক অ্যাortic অ্যানুরিজম, এর পরে পেশেন্ট এই থোরাসিক, আমি আবার একটু জিনিস সুন্দরভাবে বলি, এইভাবে বলি যে কোশ্চেনে পাওয়া গেছিল এরকম যে থোরাসিক অ্যাortic অ্যানুরিজমের পরে পেশেন্টের ডিফিকাল্টি সোয়ালোইং হয়। এটাই হলো সবচেয়ে বড় কনসার্ন আমাদের। আরেকটা কনসার্ন হলো, অ্যাসপিরেশন রিস্ক থাকে। হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। এই ডিফিকাল্টি সোয়ালো বা কেন হয়? কারণ এটা আমাদের এসোফেগাসের প্রেসার বাড়ায় দেয়। এসোফেগাস দিয়ে কি হয়? খাবার আমাদের কোথায় যায়? আমাদের এই স্টোমাকের দিকে আসে, তাই না? এখন আমাদের এসোফেগাসের দিকে যদি প্রেসার বাড়ায়া দেয়, এই
এই এসোফেগাসের দিকে প্রেসার বাড়ায় দিলে আমাদের এই খাবার স্টোমাকের দিকে না গিয়ে লাংসের দিকেও চলে যেতে পারে। আবার এই যে এসোফেগাসের দিকে যে প্রেসারটা বাড়ায় দেয়, এই এসোফেগাসের দিকে প্রেসারটা বাড়ায় দেওয়ার মানেই হইলো অ্যানিউরিজমের সাইজ এবং শেপ বড় দিকে যাইতেছে। আমি কি বুঝাতে পারছি? দুইটা জিনিস। আবার শুনো, এটা ইম্পর্টেন্ট, কোশ্চেনে আসছে বেশ কয়েকবার। অ্যানিউরিজম যখন এই যে ছবিটা দিয়ে দেখে তাহলে মনে থাকবে। এই এই অ্যানিউরিজম যদি বড় হইতে থাকে, এটা আমাদের এসোফেগাসের দিকে চাপ দেয়। এসোফেগাসের দিকে চাপ দিলে এসোফেগাসটাকে শ্রিঙ্ক হইতে থাকে, মানে মানে চাপায়া দেয়। খাবার খেলে এই খাবারটা এসোফেগাস হয়ে স্টোমাকে না গিয়ে এটা লাংসের দিকে ট্রান্সফার হয়ে যেতে পারে। এই একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো এই এসোফেগাসের দিকে যদি চাপ বেড়ে যায়, এইটা আরেকটা জিনিস ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? আমাদের অ্যানিউরিজমের মরফোলজি, আই মিন সাইজ এন্ড শেপ বড় হচ্ছে ইন্ডিকেট করে। এই জন্য ভাইয়া কখনো যদি কোশ্চেনে পাইছেন না? জি লিখে রাখো যদি তুমি না পেয়ে থাকো। আমিও পাইছি এটা। পাইছো? হ্যাঁ। হ্যাঁ, দেখছো? এটা মানে আমি জানি তুমি পাবা। আমি আপনি যেটা করছেন কোশ্চেন ব্যাংক আমি ওইটাই করছি। না, এটা মোরলেস সমান, এটা সাদিয়াও পাইছে। আচ্ছা, যাই হোক। তো যেটা বললাম আর কি, এই যে তোমার কি বলে, এই যে প্রেসার বেড়ে যায়, প্রেসার বাড়লে এই যে মানে তুমি যদি অ্যানোরিজমের পরে যদি তোমার খাইতে কষ্ট হয়, এর মানে হলো তোমার অ্যাসপিরেশন হওয়ার চান্স থাকে, অ্যাসপিরেশন মানে অ্যাসপিরেশনের দিকে যাইতে পারে, অথবা তোমার এই বড় হইতেছে, মানে মারাত্মক আকার ধারণ করতে, অ্যানোরিজম ম্যাসিভ আকার ধারণ করতেছে। কারণ যত অ্যানোরিজম যত বড় হবে তত বেশি এসোফেগাসের উপর চাপ পড়বে, তত বেশি খেতে কষ্ট হবে। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। দেখি দাঁড়াও, একটু ওয়েট। কোনো বাকি আছে কিনা স্লাইডটা? না, এটা কালকে বলবো। এরপরেরটা যেটা আছে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যানুরিজমটা খুবই এবং অ্যানুরিজম যদি রাপচার হয়, এটা মেডিকেল ইমার্জেন্সি। অ্যানুরিজম খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, একদম ডেড, ভেরি দ্রুত মারা যাবে পেশেন্ট। এটা যদি রাপচার হয়, ম্যাসিভ ব্লিডিং। তুমি মনে করো এয়ারটা যদি মানে ছিঁড়ে যায় বা বাস্ট হয়, কি পরিমাণ ব্লিডিং হবে! এটা আনকন্ট্রোলেবল ব্লিডিং। এবং অ্যানুরিজম রাপচারে পেশেন্ট বেশিরভাগ সময় মারাই যায়। কালকে আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানুরিজম পড়বো, এটাও ইম্পর্টেন্ট। ভাইয়া মাথায় ইদিমা হয় কেন এটা তো বললেন না। বুঝি নাই। হ্যাঁ, ইদিমা অফ হেড। আচ্ছা বলো 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 সাদিয়া বলো। ভাইয়া ইদিমা অফ হেড এটা তো বললেন না ভাইয়া কেন হয়? আচ্ছা, কিছুটা তো আহ, এই পর্যন্ত মোটামুটি মাস দুয়েক হয়েছে। কি কি কারণে মাথার দিকে মাথা ফুলতে পারে, আর্মস ফুলতে পারে, কি মনে হয় বলো?